আসসালামু আলাইকুম। আজকের বিজ্ঞান ক্লাসে আমি শাহরিয়ার জাহান রাফি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মূলত আমরা আলো বিষয়ে কিছু ইনফরমেশন জানবো। লাস্ট ক্লাসে হচ্ছে আলো নিয়ে কথাবার্তা হয়েছিল, তো আজকেও আমরা হচ্ছে আলোর আরেকটা পার্ট নিয়ে জানবো। গতকালকেও যেটা বলেছিলাম যে এই অংশটা বিসিএস প্রিলি এবং রিটেন দুটো পার্টের জন্য বা দুটো পরীক্ষার জন্যই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আলোর আজকে যে বিষয়গুলোকে নিয়ে আমরা হচ্ছে কথা বলবো, আলোর প্রতিফলন নিয়ে, দর্পণ নিয়ে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ, মরীচিকা, অপটিক্যাল ফাইবার বা চোখের গঠন, চোখের ত্রুটি ও তার প্রতিকার, আধুনিক পদার্থবিদ্যা, তেজস্ক্রিয়তা, থিওরি অফ রিলেবিলিটি, নিউক্লিয় ফিশন আর ফিশন বিক্রিয়া, পারমাণবিক চুল্লি এবং ভূ স্থির উপগ্রহ, এই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে আলোচনাতে যাব। তো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে আলোর প্রতিফলন বলতেছি। আলোর প্রতিফলন। আচ্ছা, তাহলে আলোর প্রতিফলন বলতে আসলে আমরা কি বুঝি? কথাটা হচ্ছে এরকম যে দেখেন, আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, দুইটা মাধ্যম যখন থাকে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, মাধ্যম যাওয়ার পরে কিছু আলো হচ্ছে আবার হচ্ছে প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ ধরেন প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে, কিছু আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর প্রতিফলন বলতেছি। যেমন কীরকম? দেখেন, আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময়, অর্থাৎ এটা একটা যদি ধরেন হচ্ছে মাধ্যমে যাওয়ার সময় কোনো মাধ্যমে বাধা পায়, অর্থাৎ একটা মাধ্যমে সে বাধা পাচ্ছে, বাধা পাওয়ার পরে দুই মাধ্যমে বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আবার সে প্রথম মাধ্যমে ফিরে যায়। অর্থাৎ আসবে এবং যাবে, অর্থাৎ এটা হচ্ছে আসতেছে এবং এটা হচ্ছে যাচ্ছে। এই যে যে বিষয়টা হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর প্রতিফলন, যেটা হচ্ছে আলোর একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য একটা আমরা বলতেছি। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যখন বায়ু বা অন্য কোনো মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় এক মাধ্যম বা কোনো মাধ্যমে বাধা পায়, এখানে একটা বাধা পাচ্ছে, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আলোটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসতেছে। এই যে ফিরে আসতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর প্রতিফলন বলতেছি। এখন এই যে প্রতিফলক পৃষ্ঠ, অর্থাৎ এই যে যার উপরে হচ্ছে প্রতিফলিত হচ্ছে, যে এইটা বস্তুটার উপরে, সেই প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর ভিত্তি করে হচ্ছে আবার প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা যায়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে নিয়মিত বা সুষম প্রতিফলন একটা, আরেকটাকে আমরা বলতেছি ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন একটা। এখন এই যে আমরা নিয়মিত প্রতিফলন এবং হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন বলতেছি, পার্থক্যটা কি? মূল পার্থক্যটা দেখেন, মূলত পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে সমান্তরাল থাকে, আরেকটা হচ্ছে সমান্তরাল না থাকে না। অর্থাৎ সমান্তরাল প্রতিফলন মানে সমান্তরাল না থাকে, তখন সেই প্রতিফলনকে অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন বলে থাকি। তার মানে মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে এই যে প্রতিফলনের যে পার্থক্যটা আমরা করতেছি, পার্থক্যটা মূলত হচ্ছে যখন আলোগুলো আসতেছে এবং যাচ্ছে, যদি সেটা সমান্তরাল হয় তাহলে সেটাকে আমরা বলবো নিয়মিত, আর যদি সমান্তরাল না হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে অনিয়মিত। কীরকম? দেখেন, নর্মালি যদি এটা চিন্তা করেন, এটা একটা প্রতিফলক পৃষ্ঠ, এখান থেকে আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা আসতেছে আর এগুলো হচ্ছে যাচ্ছে। তাহলে দেখেন, এই যে আসা এবং যাওয়া প্রত্যেকটা কিন্তু সমান্তরাল। যদি এরকম সমান্তরাল হয় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে নিয়মিত প্রতিফলন। কিন্তু যদি এইরকম হয়, ধরেন হচ্ছে প্রতিফলক পৃষ্ঠের এরকম বক্রতল আছে, এরকম আসতেছে, এরকম যাচ্ছে, এরকম আসতেছে, এরকম যাচ্ছে, দ্যাট মিনস এখানে দেখেন, এখানে কিন্তু কোনোটা কি না, কোনোটা হচ্ছে সমান্তরাল না। অর্থাৎ এখানে যেরকম সমান্তরাল ছিল, বাট এই অংশে কিন্তু আমাদের সমান্তরাল না। যদি সমান্তরাল না হয় তখন তাকে আমরা বলি হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন বলে থাকি। আচ্ছা, তাহলে পরের অংশে কি আছে একটু দেখি আমরা। আচ্ছা, তাহলে পরের অংশে আমরা বলতেছি দর্পণ বা মিররের কথা। দর্পণ বা মিরর, নর্মালি যেখানে হচ্ছে একটা মসৃণ একটা তলের চিন্তা করবেন, যে মসৃণ একটা তল, যে মসৃণ তলে হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন হয়। নিয়মিত প্রতিফলন বা দ্যাট মিনস কি? যে সমান্তরালভাবে আসবে এবং যাবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে দর্পণ বলতেছি। তাহলে দেখেন, এটাই বলা হচ্ছে যে দর্পণ হলো এমন একটি মসৃণ তল, এমন একটা মসৃণ তল। প্রথমত কন্ডিশন হচ্ছে কি? দর্পণের অবশ্যই একটা মসৃণ তল থাকতে হবে। যদি মসৃণ তল না হয় তাহলে কিন্তু দর্পণ হবে না। তাহলে মসৃণ তল থাকবে যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। অর্থাৎ যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, অর্থাৎ যেটা আসতেছে সেটাকে আমরা বলতেছি আপতিত, অর্থাৎ আপতিত রশ্মি। আর প্রতিফলিত কোনটা? প্রতিফলিত হচ্ছে বাধা হয়ে আবার প্রথম মাধ্যমে যে ফিরে যাচ্ছে যে রশ্মিটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রতিফলিত রশ্মি। যে বিন্দুতে আপতিত হচ্ছে সেটাকে আমরা বলি আপাতন বিন্দু, আর প্রতিফলিত
আরেকটা হচ্ছে প্রতিফলন বিন্দু, অর্থাৎ প্রতিফলিত যে যখন হয় তখন তাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন বিন্দু বলে থাকি। তাহলে এই যে আমরা বলতেছি যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মিগুলো যে যাচ্ছে যদি নিয়মিত প্রতিফলন করে, দ্যাট মিনস সমান্তরালভাবে যদি যাওয়া আসা করে এবং যদি একটা মসৃণ তল থাকে, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে দর্পণ বলতেছি। এই দর্পণগুলোকে মূলত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে গোলীয়। একটা হচ্ছে সমতল দর্পণ, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে গোলীয় দর্পণ বলতেছি। খেয়াল করেন, যখন সমতল কথাটা বলতেছি দ্যাট মিনস কি তলটা সমান থাকবে। গোলীয় মানে কি তলটা হচ্ছে গোলাকার কোনো একটা অংশ থাকবে। খেয়াল করেন এই কথাটা আমরা এখানে বলছি যে প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ হয় এবং সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে সেই পৃষ্ঠকে সমতল দর্পণ বলে। তার মানে ওই যে কথাটা বললাম যে একটা সমান একটা তল থাকতে হবে, দ্যাট মিনস সমতল। আর কি হতে হবে, আর হচ্ছে একটা মসৃণ হতে হবে, মসৃণ একটা তল থাকবে। তাহলে মসৃণ এবং সমতল যদি হয় তাহলে আমরা তাকে কি বলতেছি, সমতল দর্পণ বলতেছি। তারপর আমরা কি বলছি দেখেন, একটি মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে দর্পণ প্রস্তুত করা হয়ে থাকে। প্রতিফলক আস্তরণ দিয়ে, যেটাকে আমরা বলি হচ্ছে, দেখবেন আপনার বাসায় আয়নাগুলোর পিছনের যে সাইডটা থাকে সেই পিছনের সাইডটা কি হয়, পিছনের সাইডটা পাড়া লাগানো থাকে, অর্থাৎ ওইটাকে আমরা বলতেছি হচ্ছে একটা আস্তরণ দেওয়া হয়, আস্তরণ দিয়ে দর্পণ প্রস্তুত করা হয়। সাধারণত কাচের এক পিসে ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয়, যেটা হচ্ছে আমরা নর্মালি বাসাবাড়িতে যে গ্লাসগুলো ব্যবহার করি আমাদের আমাদের চেহারা বা দেখার জন্য, সেগুলো দেখবেন পিছনের সাইডটাতে হচ্ছে এক ধরনের হচ্ছে একটা আস্তরণ লাগানো থাকে, যে আস্তরণটাকে আমরা বলতেছি হচ্ছে সাধারণত কি ধাতুর প্রলেপ লাগানো হয়। ধাতুর প্রলেপ লাগানোর মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে এই দর্পণটা তৈরি করে থাকি। কাচের উপর পারদ বা রূপার প্রলেপ লাগানোর এই প্রক্রিয়াকে বলা হয় পাড়া লাগানো। এটাকে আমরা বলতেছি এই যে আপনার পিছনে যে একটা মসৃণ একটা তল থাকতে, যে মসৃণ তলটাকে আমরা হচ্ছে কি বলে একটা আস্তরণ লাগাচ্ছি, এই আস্তরণ লাগানোটাকে আমরা বলতেছি হচ্ছে পাড়া লাগানো বা সিলভারিং বা পাড়া লাগানো বলা হয়ে থাকে। তাহলে পরীক্ষা এরকম কোশ্চেন আসতে দেখা গেছে সিলভারিং বলতে কি বুঝি বা পাড়া লাগানো বলতে আসলে আমরা কি বুঝি। তাহলে পাড়া লাগানো বা সিলভারিং বলতে আমরা যেটা বুঝি যে দর্পণের একটা সাইডে প্রতিফলক একটা পৃষ্ঠকে যখন একটা আস্তরণ দিয়ে আবৃত করা হয়, সে আস্তরণটা কিসের হতে হবে, ধাতুর হতে হবে। কিসের, রূপার হতে হবে বা পারদের হয়, রূপার বা পারদের প্রলেপ সাধারণত হয়ে থাকে। এটাকে আমরা বলতেছি পাড়া লাগানো বা সিলভারিং বলে থাকি। ধাতুর প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠটি এক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। এছাড়া স্থির পানি পৃষ্ঠ, মসৃণ বরফ ইত্যাদিও দর্পণের ন্যায় কাজ করে থাকে। তার মানে কি বলতেছি আমরা, স্থির পানি পৃষ্ঠ অর্থাৎ পানিটা যদি স্থির হয়ে থাকে তখন সেটা হচ্ছে কি করবে, দর্পণের কাজ করবে। কারণ দেখবেন আপনি চেহারা দেখতে পাচ্ছেন, আপনার চেহারা দেখা যায়, এটাকে আমরা বলতেছি হচ্ছে দর্পণ বলতেছি। আপনি যদি পানিটা স্থির হয় তখন দেখবেন আপনার নিজের চেহারাটা আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে বরফের ক্ষেত্র সেম, যে আপনি কি করতে পারেন, বরফের ক্ষেত্র হচ্ছে মসৃণ যদি বরফটা হয় তখন সেখানে হচ্ছে আপনি আপনার চেহারা দেখতে পারতেছেন। দ্যাট মিনস এইটাও কি করে, দর্পণের ন্যায় কাজ করে থাকে। আর একটা জিনিস আমরা বলতেছি যে এই যে আপনার বিপরীত যে অর্থাৎ যে অংশে আমরা পাড়া লাগাই তার কোন অংশটা কাজ করে, তার বিপরীত অংশটা হচ্ছে বিপরীত পৃষ্ঠ যেটা থাকে, এই বিপরীত পৃষ্ঠটাই মূলত হচ্ছে কি হিসেবে কাজ করে, দর্পণ হিসেবে কাজ করে, প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। অর্থাৎ সেখানে হচ্ছে আপনি প্রতিফলিত হচ্ছেন এবং আপনি আপনাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা বাসাবাড়িতে যেগুলো ইউজ করি, আয়না বলি বা গ্লাস বলে থাকি, যে চেহারা দেখার জন্য যেটা ব্যবহার করি, তার পিছনের অংশটা দেখবেন হচ্ছে আপনার একটা আস্তরণ লাগানো থাকে, যেটাকে আমরা বলি পাড়া লাগানো বা সিলভারিং বলে থাকি। ওকে, আচ্ছা, তারপর দেখেন এখানে কি বলা হচ্ছে, পাহাড়ি রাস্তায় বাঁকে সমতল দর্পণ। অর্থাৎ গতকাল কি লাস্ট ক্লাসে এই কথাটা বলেছি, গতকাল দ্যাট মিনস লাস্ট ক্লাসে এই কথাটা বলেছি এরকম যে পাহাড়ি যে রাস্তাগুলো থাকে সে পাহাড়ি রাস্তাগুলোতে হচ্ছে এই দর্পণগুলো ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, কারণ যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন কোণে বাঁক নিতে হয় তখন হচ্ছে এক সাইড থেকে আরেক সাইড থেকে আসলে দেখা যায় না, এই যে দেখাটা যে যাচ্ছে না, অর্থাৎ এরকম হয়। অর্থাৎ এই পাশ থেকে গাড়ি আসতেছে যখন, এই পাশটাকে কিন্তু সে দেখতে পাবে না, আবার এই পাশ থেকে যখন গাড়ি আসতেছে তখন কিন্তু এই পাশটা সে দেখতে পারবে না। এই যে দেখতে পারবে না, অর্থাৎ পরস্পরকে দেখার জন্য কি করা হয়, বাঁকের অপর পাশে কি আছে তারা আদৌ জানে না, কারণ এই পাশে কি আছে সে কিন্তু দেখতে পাবে না, কারণ সে আসছে এদিকে। আচ্ছা, এর সমস্যা সমাধানের জন্য বিপজ্জনক বাঁকে 45 ডিগ্রি কোণে বৃহৎ আকৃতির সমতল দর্পণ বসানো হয়ে থাকে। অর্থাৎ এই যে বাঁকটা আছে এই বাঁকে কি করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সমতল দর্পণ বসানো হয়। তার ফলে কি হয়, এই পাশ থেকে কোনো কিছু যদি আসে সে দেখতে পারবে, আবার এই পাশ থেকে যদি কেউ আসে তাহলে সে দেখতে পারবে। এর ফলে হচ্ছে নিরাপদে গাড়ি চালাতে সে সক্ষম হয়ে থাকে।
এই যে কথাটা বললাম, আপনি বাংলাদেশে এটা দেখবেন বান্দরবান বা রাঙামাটি অঞ্চলে গেলে আপনি পাহাড়ি যে বাঘগুলো থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বাঘগুলো থাকে সেই বাঘগুলোতে কিন্তু আপনি এই জিনিসটা খুব ইজিলি দেখতে পারবেন। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তার মানে পাহাড়ি রাস্তার বাঁকে আমাদের সমতল দর্পণগুলো ব্যবহার করি কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসাইতে হয়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাইতে হয়। আর কত কোণে, 90 ডিগ্রি কোণে বাঁক নিতে হয় যে রাস্তাগুলোতে, সেই রাস্তাগুলোতে মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তারপর আসেন আমরা বলতেছি আলোর প্রতিফলনের কথা। তাহলে আলোর প্রতিসরণ বলতে আসলে আমরা কি বুঝি? দেখেন, প্রতিফলনের কথা বলে আসছি। আচ্ছা, কি বলছে যে আলোক রশ্মি একটা স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন একটা স্বচ্ছ মাধ্যম, একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমের কথা বললাম, তির্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তিত হয়। অর্থাৎ এর দিকটা কি হয়? পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ প্রথম মাধ্যম থেকে, ধরেন এই মাধ্যম থেকে এই মাধ্যমে সে প্রবেশ করবে, তারপর কি করবে? তার দিকটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ তার আসার কথা ছিল এই দিকে, কিন্তু দিকটা পরিবর্তন হয় এই দিকে চলে আসছে বা ওই দিকে চলে, যেটাই হোক না কেন দিক পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে দিকটা যে পরিবর্তন হচ্ছে, আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ বলে থাকি। তাহলে আমরা কি বললাম? যে আলোক রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন কি করে? তখন তার দিকটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আলোর যে দিকটা, যেদিকে যাচ্ছে সেই দিকটাকে সে পরিবর্তিত করে ফেলতেছে। এই যে পরিবর্তন হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর প্রতিসরণ বলতেছি। আচ্ছা, তাহলে দৈনন্দিন জীবনে আসলে আলোর প্রতিসরণ আমরা কি কি ব্যবহারগুলো করে থাকি খেয়াল করে দেখেন। প্রথমত, আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি, এটা হচ্ছে প্রতিসরণের ব্যবহার করা হয়। মাইক্রোস্কোপ দিয়ে অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখি, টেলিস্কোপ দিয়ে দূরের জিনিস কাছে দেখি। সকল যন্ত্রে হচ্ছে মূলত আলোর প্রতিসরণ ধর্মকে ব্যবহার করা হয়। পরীক্ষায় এরকম কোশ্চেনও আসে যে আলোর প্রতিসরণের কোন 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 ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে কোন কোন ক্ষেত্রগুলো? ছবি তোলা ক্যামেরা দিয়ে, বা মাইক্রোস্কোপ দিয়ে অতি ক্ষুদ্র জিনিস দেখা, বড় করে দেখা, এবং টেলিস্কোপ দিয়ে দূরের জিনিস দেখা, কাছে এনে দেখা। এই প্রত্যেকটা কাজে আমরা বলতেছি হচ্ছে আলোর প্রতিসরণ যে ধর্মটা আছে সেই ধর্মটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া স্বাস্থ্যক্ষেত্র কিন্তু এর ব্যবহার রয়েছে, এবং টেলিকমিউনিকেশনে আমরা যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করি সেখানেও কিন্তু আলোর প্রতিসরণের অবদান রয়েছে। অর্থাৎ এটা আমরা ফাইবার অপটিকে যখন ক্লাসে পড়াইছি তখন আমরা বারবার বলছি যে আলোর প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যেটা হচ্ছে এই যে একটু পরে আমরা আসবো, যে এটা কিন্তু আলোর প্রতিসরণ থেকে কনসেপ্টটা আসছে। তার মানে হচ্ছে এই যে ফাইবার অপটিক বলেন বা স্বাস্থ্যক্ষেত্রে বলেন, আমরা কিন্তু আলোর প্রতিসরণ ব্যবহার করছি। আচ্ছা, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা কি? দেখেন, নাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, কিন্তু আমরা পড়াচ্ছি কিন্তু প্রতিসরণের সাথে। খেয়াল করেন জিনিসটা। আলোক রশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে ক্রান্তিকোণের চেয়ে অধিক কোণে আপতিত হলে, অর্থাৎ যদি ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে, ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয়, ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে, অর্থাৎ কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ক্রান্তিকোণের চেয়ে অধিক কোণ, ক্রান্তিকোণের চেয়ে অধিক কোণে যদি আপতিত হয় তাহলে কি হবে? সে হচ্ছে প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি ঘন মাধ্যমে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে যাবে। তার মানে কি বললাম? যে ক্রান্তিকোণের, তার মানে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ক্রান্তিকোণের চেয়ে যদি বড় কোণে বা অধিক কোণে আপতিত হয়, তখন সে প্রতিসরণের পরিবর্তে, হওয়ার কথা ছিল কি? প্রতিসরণ, কিন্তু সে তখন আর প্রতিসরণ হবে না। সে কি হবে? সে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে যাবে, অর্থাৎ আবার পূর্বের মাধ্যমে ফিরে যাচ্ছে, প্রতিফলিত হয়ে যাচ্ছে। এই যে প্রতিফলিত হচ্ছে, এটাকে আমরা বলতেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতেছি। এই ক্ষেত্রে কি হয়? আপাতন কোণ, ক্রান্তিকোণ বা সংকট কোণ। ক্রান্তিকোণ আরেকটা নাম আমরা বলতেছি হচ্ছে সংকট কোণ। ক্রান্তিকোণ আর সংকট কোণ কি হবে? সবসময় আমার কি হবে? ক্রান্তিকোণ বা সংকট কোণের চেয়ে বড় হবে। অর্থাৎ আপাতন কোণটা কি হবে? ক্রান্তিকোণ বা সংকট কোণের চেয়ে বড় হবে। যেটা একটু আগে আমরা বলছি যে ক্রান্তিকোণের চেয়ে অধিক কোণ আপতিত হলে, তার মানে আপাতন কোণটা কি হবে? বড় হবে। তার মানে মনে রাখবেন যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আপনার ক্রান্তিকোণের চেয়ে আপাতন কোণটা কি হবে? বড় হবে। এটা অলওয়েজ মনে রাখতে হবে। আচ্ছা, মরীচিকায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আমরা গতকালকে মরীচিকার কথা বলেছি। এই মরীচিকা মূলত হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শিষ্ট প্রতিবিম্ব বেশি উজ্জ্বল দেখায়। এটা মনে রাখবেন যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে শিষ্ট প্রতিবিম্ব যেটা তৈরি হয়, সেই প্রতিবিম্বটাকে অনেক উজ্জ্বল দেখায়। হীরকের প্রতিসরাঙ্ক হচ্ছে 2.42 এবং সংকট কোণ হচ্ছে 24.4। মান দুইটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এবার দেখেন, এই যে আমরা হীরা দেখি, ডায়মন্ড বা হীরা এত দাম কেন? কারণ কি? এর উজ্জ্বলতার কারণে। অর্থাৎ এর এত উজ্জ্বল কেন হয় হীরা? দেখেন, হীরার কিছু বিষয় আছে যে বিষয়গুলোর কারণে হচ্ছে এটা উজ্জ্বল হয়। প্রথম কন্ডিশন, হীরকের ঘনত্বটা বেশি হবে। হীরকের ঘনত্ব বেশি, এর প্রতিসরণাঙ্ক বেশি।
এই যে ঘনত্ব বেশি, প্রতিসরণাঙ্ক বেশি, তাই হীরকের সংকট কোণ কম হয়। হীরকের সংকট কোণটা কী হবে? কম হবে। তার মানে বায়ু সাপেক্ষে হীরকের সংকট কোণটা কম হবে, যেটা মান আমরা একটু আগে বলে আসছি 24.4। তার মানে বৈশিষ্ট্যগুলো কি? হীরকের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার ঘনত্ব এবং প্রতিসরণাঙ্ক বেশি হবে, যার ফলে কি হবে? যার ফলে হচ্ছে বায়ু সাপেক্ষে হীরকের সংকট কোণটা কম হবে, যেটার মান আমরা বলতেছি 24.4 বলতেছি। এখন হীরা যখন আলোকরশ্মির সামান্য কোণ আপতিত হলে আপাতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়ে যায়। আপাতন কোণটা কী হবে? সংকট কোণের চেয়ে বড় হবে। বড় হওয়ার ফলে কী হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, যেটা একটু আগে আমরা কিন্তু বলে আসছি। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এত বেশি সংখ্যক আলোকরশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। যেহেতু আমার এখানে সংকট কোণটা ছোট, এই কারণে এখানে কি হচ্ছে? আলোকরশ্মির যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সেটা কি হবে? বেশি পরিমাণে হবে। আর বেশি পরিমাণে যখন হবে, আলোকরশ্মিটা আমাদের চোখে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে চোখে এসে পড়ে। আর চোখে এসে পড়ার কারণে হচ্ছে হীরাটা কি দেখা যায়? উজ্জ্বল দেখা যায় বা উজ্জ্বল মনে হয় আমাদের কাছে। তাহলে বিষয়টা কি খেয়াল করেন একটু আগে আমরা বলে আসছি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথা বলে আসছি। এই ক্ষেত্রে আমরা বলতেছি যে হীরকের ঘনত্বটা কি হবে? ঘনত্ব এবং প্রতিসরণাঙ্কটা বেশি হবে। ঘনত্ব এবং প্রতিসরণাঙ্ক বেশি হওয়ার ফলে বায়ু সাপেক্ষে হীরকের যে সংকট কোণ বা ক্রান্তি কোণ আমরা বলতেছি, সেই মানটা হবে কম। মানটা কত? মানটা হবে 24.4। এই মানটা হওয়ায় হীরা কি হয়? আলোকরশ্মি সামান্য কোণে আপতিত হলেই, অর্থাৎ কোণটা আপাতন কোণটা খুব কম হলেও সেটা আপাতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়ে যায়, আর তখন সেটা কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আর এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হচ্ছে, এতে কি হচ্ছে? বেশি সংখ্যক হচ্ছে আলোকরশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, এবং এই আলোকরশ্মিগুলো কি হয়? প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, বেশি সংখ্যক আলোকরশ্মি এসে পড়ে। এর ফলে হচ্ছে আমরা হীরকে উজ্জ্বল দেখি বা উজ্জ্বল দেখায়। এটা কিন্তু হচ্ছে রিটেনে আসা কোশ্চেন, রিটেনে আসছিল যে হীরক বা হীরা উজ্জ্বল দেখায় কেন? ব্যাখ্যা করুন। হীরক বা হীরা উজ্জ্বল দেখা হচ্ছে এই কারণটা, আপনি এই অংশটুকু লিখে দিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এবং প্রেরিত এটা কোশ্চেন আসছে যে হীরক বা হীরা উজ্জ্বল কেন দেখায়। আচ্ছা, তার মানে উচ্চ প্রতিসরণের কারণে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তাই হীরা আধারে চকচক করে, অর্থাৎ অন্ধকারেও দেখা যায় হীরা কি করে? চকচক করে। কারণ কি? কারণ হচ্ছে ওই যেটা বললাম, উচ্চ প্রতিসরণাঙ্ক। এই উচ্চ প্রতিসরণাঙ্কের কারণে হচ্ছে হীরায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই কারণে হচ্ছে অন্ধকারও দেখা যায় হীরাকে চকচক করতেছে। ওকে, তাহলে আসেন মরীচিকা। মরীচিকার ক্ষেত্রে বিষয়টা যেটা হয় যে মরুভূমিতে এটা সবচেয়ে বেশি দেখা যায়, যে মনে হয় যে সামনে পানি আছে। মানে নর্মালি মূলত বিষয়টা হয়, দূরে একটা গাছ থাকে, ওই দূরে গাছটা উল্টানো একটা প্রতিবিম্ব দেখে পথিক মনে করে যে আসলে সামনে পানি আছে, আসলে কিছুই থাকে না। এটা সম্পূর্ণ হচ্ছে এই মরীচিকার কারণে হয়ে থাকে। তাহলে দেখেন, এই কথাটা আমরা বলতেছি, মরুভূমিতে তৃষ্ণার্ত পথিক সময়ে দূরের গাছের উল্টানো প্রতিবিম্ব দেখে মনে করে সেখানে পানি আছে, কিন্তু গাছের কাছে গেলে তিনি বুঝতে পারেন যে সেখানে কোনো পানি নাই। কেন নাই? কারণ এটা হচ্ছে মূলত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য এটা হয়ে থাকে। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে মরীচিকা বলতেছি। অর্থাৎ তাহলে মরীচিকার প্রধান কারণ কি? মরীচিকার প্রধান কারণ হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, গ্রীষ্মকালে প্রখর রোদে পিচঢালা পথে হাঁটার সময় বা যানবাহনে যাওয়ার সময় মাঝে মধ্যে হয়তো দেখা যায় রাস্তা চিকচিক করে, মনে হয় যেন রাস্তায় পানি জমেছে। এখানেও মরুভূমির ন্যায় মরীচিকার জন্য এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ রাস্তা যে গ্রীষ্মকালে খুব গরমের সময় যে রাস্তা যে চিকচিক করতেছে, যেখানে মনে হয় সামনে পানি আছে, সেটাও যেমন মরীচিকা। আবার মরুভূমিতে যে ঘটনাটা ঘটে সেটাও কিন্তু হচ্ছে মরীচিকার কারণে হয়ে থাকে। তো মরীচিকার এই দুটা বিষয় একটু আপনি মনে রাখতে হবে আপনাকে। আচ্ছা, এবার আমরা যেটা বলতেছি অপটিক্যাল ফাইবারের কথা বলতেছি, যেটা হচ্ছে আমরা বিগত ক্লাসেও আমরা বারবার বলেছিলাম। অপটিক্যাল ফাইবার কি? এক ধরনের সরু এবং নমনীয় কাচতন্তু, যেটাকে আমরা বলতেছি চুলের মতো সূক্ষ্ম হয়। আচ্ছা, এটা কি করে? এটা হচ্ছে আলো বহনের কাজে ব্যবহার করা হয়। মূলত এখানে ডেটা ট্রান্সফার করা হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গা দিয়ে। যখন আলোকরশ্মি কাচতন্তুর মূলত বিষয়টা এরকম হয়, এটা যদি আপনি তার হিসাব করেন তাহলে হচ্ছে আলোটা এভাবে যেতে থাকে। আচ্ছা, তন্তুর দেয়ালে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় যতক্ষণ না অপর প্রান্ত দিয়ে নির্গত হয়, এবং এটা ডেটা লসের পরিমাণ প্রায় 0। এটা হচ্ছে প্রায় মানে আলোর গতিতে কাজ করে। আলোর গতি দ্যাট মিনস 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যে বেগের কথা বলা হয়, আলোর বেগ, সে আলোর বেগে সে কাজ করে থাকে। এটা হচ্ছে মূল বিষয়। আর এখন বর্তমানে হচ্ছে ডেটা কমিউনিকেশনের জন্য প্রচুর পরিমাণে ফাইবার অপটিক ব্যবহার করা হয়। ফাইবার অপটিক নিয়ে বিগত বছরে অনেকবার কোশ্চেন আসছে বিসিএসে, তো ফাইবার অপটিকটা একটু ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা,
আরেকটা জিনিস হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র এবং কমিউনিকেশন যে খাত দুইটা, সেই খাত দুইটাতে ফাইবার অপটিকের ব্যবহারটা কীভাবে হয় সেটার কথা আমরা বলেছি। আচ্ছা, মূলত অ্যান্ডোস্কোপির অনেকে নাম শুনেছেন। অ্যান্ডোস্কোপিতে কি হয় যে পাকস্থলীর ভিতরে একটা মানে দেয়ালটা পরীক্ষা করতে হলে একটা আলোক নলকে মুখের ভিতর দিয়ে পাকস্থলীতে ঢোকানো হয়, অর্থাৎ মুখ দিয়ে হচ্ছে পুরো পাকস্থলীর ভিতরে হচ্ছে আপনার হচ্ছে ওই নলটা ঢোকানো হয়ে থাকে। এই আলোক নলের এক সেট আলোকীয় তন্তু দিয়ে আলো পাঠিয়ে পাকস্থলীর দেয়ালের সংশ্লিষ্ট অংশকে আলোকিত করা হয়, অর্থাৎ ভিতরে আলোকিত করা হয়ে থাকে ওই আলোটা পাঠানোর ফলে। অন্য সেট দিয়ে আলোকিত অংশকে বাইরে দেখা যায়, অর্থাৎ আরেকটা সেট অর্থাৎ মুখের বাইরে যে অংশটা থাকে সেটা দিয়ে কী করে আমরা বাইরের অংশটা দেখতে পারি। এই পদ্ধতিকে অ্যান্ডোস্কোপি নামে পরিচিত, যেটা একটু আগে আমি বললাম অ্যান্ডোস্কোপি নামে পরিচিত। এভাবে আলোকনল ঢুকিয়ে রক্তবাহী ধমনী বা শিরায় ব্লক বা পিণ্ডের ভালভগুলো ক্রিয়া দেখা যায়, অর্থাৎ পাকস্থলীর যে বিষয়গুলো আছে অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনি ইজিলি দেখতে পারেন, যেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে কাজ করে থাকে। আবার টেলিকমিউনিকেশন খাত কোনটা, যেটা ফাইবার অপটিকের কথা বললাম, যে এক স্থান থেকে অন্য স্থানে বৈদ্যুতিক সংকেত আদান প্রদানের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়ে থাকে। অবশ্য আগে বৈদ্যুতিক সংকেতকে প্রথম আলোকের সংকেতে রূপান্তর করে নিতে হয়। প্রায় 200 টেলিফোন সংকেতকে এভাবে একসাথে একটি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সঞ্চালন করা যায়, অর্থাৎ খুব দ্রুত গতিতে ডেটাকে লস না করেই খুব সহজেই হচ্ছে কি করা যায়, আপনার একটা স্থান থেকে আরেকটা স্থানে হচ্ছে ডেটাটাকে ট্রান্সফার করা যায়। এটাকে আমরা বলতেছি হচ্ছে যে অপটিক্যাল ফাইবার, যেটা কথা বললাম যে এই অপটিক্যাল ফাইবারটা হচ্ছে মূলত আমাদের স্বাস্থ্য খাতে বা হচ্ছে টেলিকমিউনিকেশন খাতে খুবই গুরুত্ব বহন করে থাকে। আচ্ছা, এবার দেখেন চোখ, আমাদের চোখ নিয়ে যে কথাবার্তা আমরা বলে থাকি, চোখটা হচ্ছে মূলত হচ্ছে ক্যামেরার ন্যায় কাজ করে, আমরা জানি। তো এই চোখের যেহেতু আলোর সাথে চোখের একটা সম্পর্ক আছে, সো চোখের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানতে হবে। দ্যাট মিনস চোখের গঠনটা আসলে কীরকম হয়। যেমন আমরা এখানে 9টা অংশের কথা বলেছি, যে 9টা অংশ চোখের বিভিন্ন অংশ। আচ্ছা, কি প্রথমটাকে আমরা বলতেছি অক্ষিগোলক বা আইবল, শ্বেতমণ্ডল, আচ্ছা কর্নিয়া, কৃষ্ণমণ্ডল, আইরিশ চোখের মণি ও তারারন্ধ্র, চক্ষু লেন্স, রেটিনা, অ্যাকুয়াস বা ভিট্রিয়াস হিউমার। মনে রাখেন এই আইরিশটা আবার হচ্ছে বায়োমেট্রিকে কিন্তু আমরা বলেছিলাম, বায়োমেট্রিকের যখন পড়ানো হচ্ছিল তখন কিন্তু বলেছিলাম যে বায়োমেট্রিকের জন্য সবচেয়ে পারফেক্ট বা সবচেয়ে নির্ভুল যদি কোনো কিছু বলা হয়ে থাকে তাহলে কিন্তু আইরিশের ক্ষেত্রে আইরিশটা হচ্ছে প্রধান থাকে। অর্থাৎ আইরিশ কখনোই হচ্ছে আসলে চেঞ্জ হয় না, অর্থাৎ একটা 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত আইরিশ সেম থাকে। এই আইরিশটা এই কারণে হচ্ছে অদ্বিতীয় হিসাবে আপনাকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তো এগুলোকে আমরা বলতেছি চোখের গঠন বা চোখের বিভিন্ন অংশের কথা আমরা বললাম। আচ্ছা, তাহলে আমরা একটু জানি যে এই যে চোখের গঠনগুলোর কথা বললাম, যে এখানে গুরুত্বপূর্ণ কিছু অংশের কথা আমরা জানবো। তো প্রথমত যে অংশটাকে আমরা বলতেছি সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে রেটিনা। আচ্ছা, রেটিনাটা কি? রেটিনাটা হচ্ছে চোখের লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপি রঙের ঈষৎ আলোক সংবেদন আবরণকে রেটিনা বলা হয়ে থাকে। তাহলে কি, অক্ষিগোলকের ভিতরে পৃষ্ঠের গোলাপি রঙের ঈষৎ আলোক সংবেদন আবরণটা যে থাকে, সে আবরণটাকে আমরা বলতেছি হচ্ছে রেটিনা বলতেছি। তার রেটিনাটা কি নিয়ে তৈরি? রড এবং কোন কোষ নামে কতগুলো স্নায়ুতন্তু দ্বারা তৈরি। পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে রেটিনা কি নিয়ে তৈরি? রড এবং কোন কোষ নামে কতগুলো স্নায়ু তন্তু দ্বারা তৈরি হয়। এই তন্তুগুলো চক্ষু স্নায়ুর সাথে সংযুক্ত থাকে। রেটিনার উপর পড়লে তা ওই স্নায়ুতন্ত্রকে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে, ফলে মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়, অর্থাৎ দেখার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা জাগায়। এখন এই যে আমরা যে দেখতেছি, দেখাটা আসলে কতক্ষণ থাকে আমাদের মস্তিষ্কে? দেখেন, যখন চোখের সামনে কোনো বস্তু রাখা হয় রেটিনায়, তখন তার একটা প্রতিবিম্ব গঠিত হয়। কোথায় তৈরি হয়? রেটিনায় তৈরি হয়। আচ্ছা, তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। কিন্তু চোখের সামনে থেকে যদি বস্তুটাকে আপনি সরায় নেওয়ার পরে 1/10 সেকেন্ড অর্থাৎ 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি আমাদের মস্তিষ্কে থেকে যায়। অর্থাৎ আপনি সাথে সাথে একটা বস্তুকে সরাসরি সাথে চলে যদি যায়, তাহলে হচ্ছে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় অর্থাৎ 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড কী করে আমাদের মস্তিষ্কে ওই বস্তুটা একটা অনুভূতি থাকে। এই সময়কালকে আমরা বলি হচ্ছে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলা হয়ে থাকে। তার মানে স্থায়িত্বকাল কত? স্থায়িত্বকাল হচ্ছে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। একটু কাইন্ডলি মনে রাখবেন, এটা পরীক্ষাতে অনেকবার পরীক্ষায় আসছে, সো একটু কাইন্ডলি আপনাকে এই মানটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের চোখে তো সমস্যা হতে পারে, যে সমস্যাগুলোকে আমরা বলতেছি চোখের ত্রুটি। এখন যেহেতু চোখের ত্রুটি হবে, তার মানে তার একটা প্রতিকার থাকতে হবে। সে চোখের ত্রুটি এবং চোখের ত্রুটিগুলো কী কী হতে পারে আসেন একটু দেখি। আচ্ছা, রসদৃষ্টি,
একটা আমরা বলতেছি, দীর্ঘদৃষ্টি একটা বলতেছি, চালসে বা বার্ধক্য দৃষ্টি একটা বলতেছি, আর নকুলন্ধা বা বিষম দৃষ্টি একটা বলতেছি। এই চারটা হচ্ছে মূলত হচ্ছে চোখের ত্রুটি। আচ্ছা, চোখের ত্রুটি তাহলে কীভাবে হয়? স্বাভাবিক চোখে পাল্লা হচ্ছে, দৃষ্টির পাল্লা হচ্ছে 25 সেন্টিমিটার। অর্থাৎ আপনি খালি চোখে যদি 25 সেন্টিমিটার দূরবর্তী কোনো বস্তুকে দেখতে পান, দ্যাট মিনস আপনার চোখ ঠিক আছে। যদি 25 সেন্টিমিটারে কোনো মানে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত, মানে হচ্ছে 25 সেন্টিমিটার কম যদি আপনি দেখতে পান, তখন যদি কম দেখতে পান তার মানে হচ্ছে আপনার চোখে সমস্যা আছে। আমরা ধরে নিই যে তার মানে হচ্ছে আপনার যে দূরত্ব বা দৃষ্টির পাল্লাটা কত, 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। তো অসীমে আপনি ভালো দেখতে পারেন, সমস্যা নেই, কিন্তু 25 সেন্টিমিটার কম যদি আপনি দেখতে পান, দ্যাট মিনস আপনার কিন্তু চোখে সমস্যা আছে। এই কথাটা বলা হচ্ছে স্বাভাবিক চোখে দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ স্বাভাবিক চোখে 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্বের মধ্যে যে কোনো বস্তু স্পষ্ট দেখতে পায়। যদি কোনো চোখ এই পাল্লার মধ্যে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তাহলে সেই চোখে ত্রুটিপূর্ণ বলে ধরা হয়ে থাকে। চোখের দৃষ্টির ত্রুটি মোট 4 ধরনের, যেটাকে আমরা প্রথমটা রসদৃষ্টি, তারপর দীর্ঘদৃষ্টি বা শর্ট সাইট, বা একটা হচ্ছে লং সাইট, অর্থাৎ দূরের জিনিস দেখতে পায় না একটা, কাছের জিনিস দেখতে পায় না একটা, চালসে একটা বা বার্ধক্য দৃষ্টি যেটাকে আমরা বলতেছি, আরটা হচ্ছে নকুলন্ধতা বা বিষম দৃষ্টি আমরা বলতেছি। এই 4 ধরনের আসলে হচ্ছে সমস্যা হয়ে থাকে চোখে। আচ্ছা, এখানে আমাদের বিশেষ পরীক্ষার কিছু কোশ্চেন আছে, যেগুলো হচ্ছে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনাগুলোর উপর বিশেষ ভিত্তি করে বিশেষ পরীক্ষার কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো দেখবেন। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো সলভ করবেন। প্রশ্নগুলো শেষে হচ্ছে আপনার অ্যান্সারও দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আসেন তাহলে এর পরের টপিক আমরা যেটা বলতেছি আধুনিক পদার্থবিজ্ঞানের টপিক বলতেছি। আধুনিক পদার্থবিজ্ঞান বলতে আসলে আমরা কি বুঝি? দেখেন, ফিজিক্সের টপিকগুলোকে যদি আমরা ভাগ করি, তখন এই ফিজিক্সের টপিকগুলোকে আমরা বিভিন্ন ওয়েতে ভাগ করতে পারি। মানে ফিজিক্সের আপনি দেখবেন স্থিতিবিদ্যা বলে থাকি, গতিবিদ্যা বলে থাকি, আধুনিক পদার্থবিজ্ঞান বলে থাকি, শব্দ বলে থাকি, আলো বলে থাকি, অর্থাৎ এগুলো প্রত্যেকটা কিন্তু ফিজিক্সের একটা করে পার্ট। তো এর ভিতরে বর্তমানে সবচেয়ে বেশি অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের কথা আমরা বলে থাকি। এখন আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের কথা বলে থাকি। তো এই মডার্ন ফিজিক্সের অন্যতম একটা বিষয় হচ্ছে তেজস্ক্রিয়তা, যেটা হচ্ছে বাংলাদেশ মোটামুটি আপনার হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে হচ্ছে তারা কিন্তু সেই যুগে প্রবেশ করেছে। আচ্ছা, এখন আমরা এই তেজস্ক্রিয়তার যে কথাটা বলতেছি, তার মানে হচ্ছে তেজস্ক্রিয়তা কিসের টপিক? মূলত তেজস্ক্রিয়তা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের টপিক, অর্থাৎ মডার্ন ফিজিক্সের একটা পার্টকে আমরা বলতেছি তেজস্ক্রিয়তা। আচ্ছা, তেজস্ক্রিয়তা কি তাহলে একটু আসেন। এটা মূলত একটা নিউক্লিয় ঘটনা, এটাকে আমরা বলতেছি একটা নিউক্লিয় ঘটনা বলতেছি। যে নিউক্লিয় ঘটনাটা কি? স্বতঃস্ফূর্ত স্বীয় বিচ্ছিন্নকারী প্রক্রিয়া, অর্থাৎ একবার যদি শুরু হয়ে যায় তাহলে তাকে আর শেষ করা যায় না বা বন্ধ করা যায় না। অর্থাৎ একবার শুরু হবে যখন, তখন আর সেটা শেষ হবে না, বন্ধ হবে না। দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি হচ্ছে স্বতঃস্ফূর্ত স্বীয় বিচ্ছিন্নকারী একটা প্রক্রিয়া বলতেছি। কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে কণা বা রশ্মি নির্গত হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয়তা। অর্থাৎ একটা বস্তু থেকে বা একটা পদার্থ থেকে যদি হচ্ছে রশ্মিগুলো স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে কণা বলেন বা রশ্মিগুলো যদি নির্গত হতে থাকে, তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে যে সকল পদার্থ থেকে এই কণা এবং রশ্মি অর্থাৎ আলফা বিটা গামা, যে 3টা রশ্মির কথা আমরা বলে থাকি, তেজস্ক্রিয় রশ্মি একটা আলফা, একটা বিটা, একটা গামা, এই 3টা রশ্মি নির্গত হয়, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর যে রশ্মিগুলো নির্গত হচ্ছে সেগুলোকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তাহলে তেজস্ক্রিয় রশ্মি কয়টা? 3টে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। আচ্ছা, 1896 সালে হেনরি বেকেরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তার মানে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? হেনরি বেকেরেল। কত সালে? 1896 সালে। আচ্ছা, এরপর পিয়েরি কুয়েরি এবং মাদাম কুরি থোরিয়াম থেকে একই গুণ আবিষ্কার করেন। এজন্য এই কাজটা করার জন্য এই 3জনকে একত্রে হচ্ছে 1903 সালে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। তাহলে খেয়াল করেন, আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে হেনরি বেকেল। কত সালে? 1896 সালে। কিন্তু পরবর্তীতে পিয়েরে কুয়েরি আর হচ্ছে মাদাম কুরি কি করছে? থোরিয়াম থেকে এই গুণটা আবিষ্কার করছে, তেজস্ক্রিয়তা যে রশ্মিটা বের হয় এটাকে আবিষ্কার করছে। আর যেই কারণে হচ্ছে তাদেরকে হচ্ছে 1903 সালে হচ্ছে তাদেরকে কি করা হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো তেজস্ক্রিয় পদার্থগুলো মূলত 2 ধরনের হয়, একটাকে আমরা বলতেছি হচ্ছে কৃত্রিম, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাকৃতিক বলতেছি। তাহলে তেজস্ক্রিয় পদার্থকে আমরা ভাগ করতেছি হচ্ছে 2টা ভাগে, একটা হচ্ছে কৃত্রিম আর একটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিম মানে কি? কৃত্রিম মানে হচ্ছে নর্মালি হচ্ছে ল্যাবরেটরিতে যেটা তৈরি করা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে কৃত্রিম। আর প্রাকৃতিক কোনটা? প্রাকৃতিক হচ্ছে যেটা হচ্ছে প্রকৃতি থেকে আমরা সরাসরি পেয়ে থাকি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাকৃতিক। দেখেন এই কথাটা এখানে বলা হচ্ছে যে থোরিয়াম, রোডিয়াম, পলোনিয়াম এবং অ্যাক্টিনিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি প্রাকৃতিক তেজস্ক্রিয়তার উদাহরণ, অর্থাৎ এগুলো হচ্ছে প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায়। রেডিয়ামের
তেজস্ক্রিয়তা কি ইউরেনিয়ামের চেয়ে 10 লক্ষ গুণ বেশি, অর্থাৎ রেডিয়ামের তেজস্ক্রিয়তা আপনার হচ্ছে ইউরেনিয়াম যে আমরা বলে থাকি ইউরেনিয়াম থেকে হচ্ছে প্রায় 10 লক্ষ গুণ বেশি। কৃত্রিম উপায়ে কোনো মৌলিক পদার্থকে তেজস্ক্রিয়তা বলা হয়ে থাকে, যে তেজস্ক্রিয় পরিলক্ষিত হয় তাকে কৃত্রিম তেজস্ক্রিয় বলা হয়ে থাকে। এভাবে সৃষ্ট তেজস্ক্রিয় মৌলকে রেডিও আইসোটোপ বলা হয়ে থাকে, যেমন কার্বন 14-6 আর হচ্ছে 17-8, এটা কিন্তু হচ্ছে কৃত্রিম, অর্থাৎ কৃত্রিম উপায়ে তৈরি করা হচ্ছে। আচ্ছা, যেমন আলফা কণা দ্বারা অ্যালুমিনিয়ামকে আঘাত করলে তেজস্ক্রিয় ফসফরাস তৈরি হয়ে থাকে, অর্থাৎ একটা মৌল থেকে আঘাত করার ফলে আপনি পাচ্ছেন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কৃত্রিম, মানে পাচ্ছেন। আর প্রকৃতিতে সরাসরি যেটা পাচ্ছেন সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাকৃতিক আপনার হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে তেজস্ক্রিয় ব্যবহারগুলো কোথায়? যেমন দুরারোগ্য রোগ, ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়। বিভিন্ন রোগ যেমন কিডনির ব্লকেজ, থাইরয়েডের সমস্যা নির্ণয়ে চিকিৎসা বিজ্ঞানে থাইরয়েডে এখন প্রচুর বাংলাদেশে সমস্যা দেখা দিচ্ছে, এবং এই থাইরয়েডের সমস্যা নির্ণয় হচ্ছে মূলত যে তেজস্ক্রিয় ব্যবহার করা হয়ে থাকে। তেজস্ক্রিয় আইসোটোপ তেজস্ক্রিয় ট্রেসার বা প্রদর্শক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে আগুনের ধোঁয়ার উপস্থিতি নির্ণয়, আগুনের ধোঁয়া আছে কিনা এটার উপস্থিতি নির্ণয় হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। খনিজ পদার্থে ধাতুর পরিমাণ নির্ণয় করার জন্য ঘড়িতে ব্যবহার করে থাকি। তাহলে এই যে তেজস্ক্রিয়র কথাগুলো বললাম, যে ব্যবহারগুলো ছাড়াও এর আসলে হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 82-র চেয়ে বেশি হয়, তবে সেই সকল মৌলকে তেজস্ক্রিয় ধর্ম দেখা যায়। তেজস্ক্রিয়তা স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, যেটা আমি প্রথমে বলে আসছি, যেটা কি একটা স্বতঃস্ফূর্ত থাকবে, একবার শুরু হলে আর কিন্তু এটা শেষ হয় না, অর্থাৎ এটা বন্ধ করা যায় না এবং স্বতঃস্ফূর্তভাবে এটা চলতে থাকে। তাপমাত্রা বা চাপের পরিবর্তন, পারিপার্শ্বিক কোনো বিকিরণ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র, বাহ্যিক কোনো বল ইত্যাদি তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করতে পারে না। যেটা আমি বললাম, শুরু হবে তো শেষ হবে না, শুরু হইলে চলতে থাকবে এটা। আচ্ছা, চেন বিক্রিয়ার মাধ্যমে এটা চলতে থাকবে, 1টা থেকে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে হচ্ছে 8টা হবে, এরকম করে যেতে থাকবে, এর কারণে এটাকে চেন বিক্রিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, নিউক্লিয়াস ভাঙনের ফলে তেজস্ক্রিয় সৃষ্টি হয়ে থাকে। তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা, বিটা, গামা রশ্মি নিঃসৃত হয়ে থাকে। ওই যে আমি একটু আগে কথা বলে আসছি যে তেজস্ক্রিয় রশ্মি থেকে কোন কোন রশ্মিগুলো নির্গত হয়, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে গামা। জীবন্ত কোষের জন্য কিন্তু এগুলো প্রতিটা ক্ষতিকর, অর্থাৎ জীবন্ত কোষের জন্য কিন্তু ক্ষতিকর। হ্যাঁ, যে কোষগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে কাজ করানো হয়ে থাকে, ক্যান্সারের ক্ষেত্রে কাজ করানো হয়, তারপর হচ্ছে আপনার থাইরয়েডের ক্ষেত্রে কাজ করানো হয়। বাট কিন্তু এগুলো হচ্ছে এই যে আলফা, বিটা, গামা সেগুলো আমরা বলতেছি কিন্তু জীবন্ত কোষের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু ক্ষতিকর। তো তেজস্ক্রিয় রশ্মি যেটাকে আমরা বললাম যে 3 ধরনের হয়। 3 ধরনের কি কি? একটাকে আলফা বললাম, একটাকে বিটা বললাম, একটাকে গামা বললাম। আলফার সিম্বল এরকম, বিটা এরকম, গামা এরকম। আর বেদন ক্ষমতা যদি আপনি চিন্তা করেন যে ভেদ করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা গামা রশ্মি সবচেয়ে বেশি থাকে, বিটা রশ্মি সবচেয়ে কম থাকে এবং আলফা রশ্মি সবচেয়ে কম থাকে। তার মানে প্রথমে গামা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে আলফা। পরীক্ষা কিন্তু এরকম কোশ্চেন আসে যে নিচের কোন তেজস্ক্রিয় রশ্মিটির হচ্ছে বেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামা, আর বেদন ক্ষমতা সবচেয়ে কম হচ্ছে আলফার। অর্থাৎ গামা রশ্মি বেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এটি কয়েক সেন্টিমিটার পুরো সীসার পাত ভেদ করে যেতে পারে। বিটা রশ্মির বেদন ক্ষমতা গামা রশ্মি থেকে কম কিন্তু আলফা রশ্মি থেকে বেশি। এই রশ্মির গতি 3 mm, পুরো একটি অ্যালুমিনিয়াম পাত দ্বারা থেমে যায়। আলফা রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে কম, যেটা 6 সেন্টিমিটার বাতাস ভেদ করে যেতে পারে না। তার মানে এখান থেকে কোশ্চেন আপনি দেখেন, কোশ্চেনগুলো কি হতে পারে? যেমন তেজস্ক্রিয় রশ্মি কয় প্রকার আসতে পারে, নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি আসতে পারে, নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয় আসতে পারে, যে সবচেয়ে বেশি বেদন ক্ষমতা কার, সবচেয়ে কম বেদন ক্ষমতা কার। তো এই টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে পরীক্ষাতে। তাহলে এর বিপদসমূহ কি কি, অর্থাৎ তেজস্ক্রিয়তার কারণে বিপদসমূহ কি কি হতে পারে? আচ্ছা, বিপদগুলো ক্যান্সার হতে পারে, অর্থাৎ সরাসরি যদি তেজস্ক্রিয় রশ্মি আপনার শরীরে এসে পড়ে জীবন্ত কোষের ক্ষেত্রে, সেটা কিন্তু ক্যান্সার হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে যায়, মানসিক বিকারগ্রস্ততা হয়, বিকলাঙ্গতা হয়, এমনকি পুরো বংশ পরম্পরা এবং পরিলক্ষিত হয়ে যায়, যেটা জাপানের ক্ষেত্রে হয়েছে। হিরোশিমা বা নাগাসাকিতে যে পারমাণবিক বোমার কথা ফেলা হয়েছিল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেটা কিন্তু হচ্ছে এখনও প্রায় 70 বছরের উপরে হয়ে গেছে, বাট এখনও কিন্তু তার রেশ কিন্তু এখনও কাটে নাই, অর্থাৎ এখনও কিন্তু সেই হচ্ছে সমস্যাগুলো কিন্তু এখনও আছে। তো তেজস্ক্রিয়তা এটা হচ্ছে বংশ পরম্পরায় দেখা যায় এই সমস্যাগুলো থেকে যায়, কারণ যদি তেজস্ক্রিয়তার কারণে হচ্ছে কোনো সমস্যা দেখা দেয়। আচ্ছা, থিওরি অফ রিলেটিভিটি। আচ্ছা, এটা কোনটা? এটা হচ্ছে আপেক্ষিকতার সূত্র। তাহলে দেখেন আপেক্ষিকতার সূত্র কি? 1905 সালে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন উনি বলেন যে পদার্থ এবং শক্তি দুইটা সম্পর্ক তৈরি করে বলেন যে এই শক্তিটা প্রকৃতপক্ষে অভিন্ন, অর্থাৎ পদার্থ এবং শক্তি এটা হচ্ছে আসলে অভিন্ন একটা বিষয়।
পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায়, অর্থাৎ একটা পদার্থকে পুরোটাকে কি করা যায়, শক্তিতে রূপান্তরিত করা যায়। অর্থাৎ উনি একটা সমীকরণ দাঁড় করেছে, সমীকরণটা এভাবে বলা হয়েছে যে E ইকুয়াল টু mc স্কয়ার, যেখানে E বলতেছি আমরা হচ্ছে এনার্জি, m মানে হচ্ছে মাস বা ভর, আর c মানে হচ্ছে আলোর বেগ, আচ্ছা, তার মানে উনি কি বললো, উনি বললো যে m ভরবিশিষ্ট কোনো পদার্থকে সম্পূর্ণরূপে শক্তি রূপান্তরিত করলে প্রাপ্ত শক্তির পরিমাণ কত হবে, প্রাপ্ত শক্তির পরিমাণ হবে E ইকুয়াল টু mc স্কয়ার। এটাকে আমরা বলতেছি হচ্ছে আপেক্ষিকতার সূত্র বলতেছি, বিখ্যাত একটা সূত্র আপেক্ষিকতার। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসছিল, যে আপনার কোশ্চেন আসছিল এরকম যে নিচের কোনটি আপেক্ষিকতার সূত্র। আচ্ছা, তো যেটা বলতেছে এখানে, এটা বলছে যে E ইকুয়াল টু শক্তি, m হচ্ছে ভর, যে কথাটা আমি একটু আগে বলে আসলাম আপনাদেরকে। E ইকুয়াল টু শক্তি, m ইকুয়াল টু ভর, c হচ্ছে ধ্রুবরাশি, যেটাকে আমরা আলোর বেগ বলতে 3 × 10⁸ হবে, 8 মিটার পার সেকেন্ড। সরি, এখানে ওই বাংলা ফন্টে ভেঙে গেছে, মিটার পার সেকেন্ড। একে আইনস্টাইনের পদার্থ এবং শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র বলা হয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে ব্যাখ্যা করা হয়েছে, যেমন একটি পদার্থের ভর কত, 1 গ্রাম, এই শক্তিকে রূপান্তরিত করতে হচ্ছে প্রাপ্ত শক্তির পরিমাণ কত হবে, তাহলে হচ্ছে 1 ইঞ্চি হচ্ছে এখানে সূত্র বসায় দেন, সূত্র বসায় দিয়ে আপনি যে মানটা পাবেন সেই মানটাকে আমরা বলতেছি হচ্ছে আমরা বলতেছি হচ্ছে এই যে এনার্জি বা শক্তির পরিমাণটা। এখন দেখেন, এই যে নিউক্লিয় শক্তির কথা আমরা বলতেছি, নিউক্লিয় শক্তিটা হচ্ছে, তার মানে হচ্ছে ফিউশন বা দুই ধরনের বিক্রিয়া হয়ে থাকে। অর্থাৎ আমরা বলে আসছি যে নিউক্লিয় বিক্রিয়াগুলো মূলত কি, চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া বলা হয়। কারণ কি, কারণ হচ্ছে চেইন বা শৃঙ্খল বিক্রিয়া বলার কারণ হচ্ছে এটা যখন একবার শুরু হয় তখন আর কিন্তু এটা শেষ হয় না। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলে বা চেইন মেনটেন করে চলে। কীরকম, যেমন 1টা থেকে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে, 8টা থেকে 16টা হবে, এরকম করে কিন্তু একটা চেইন মেনটেন করে বা একটা শৃঙ্খলা বজায় রেখে কিন্তু কাজ করে থাকে। এই কারণে আমরা একে বলি চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া বলে থাকি। তো এই বিক্রিয়াগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে, একটাকে আমরা বলি ফিশন আর একটাকে আমরা বলতেছি যে ফিউশন। দেখেন, ফিউশন মানে কি, দেখেন ফিশন আর ফিউশন দুইটা যে শব্দ, একটু খেয়াল করে দেখেন, একটা হচ্ছে 4 অক্ষরের শব্দ, একটা হচ্ছে 3 অক্ষরের শব্দ। তাহলে কি হয়, 3 অক্ষরের শব্দ মানে হচ্ছে ছোট হয়ে যায়, অর্থাৎ জিনিসটা হচ্ছে ছোট হয়, মানে ভেঙে ভেঙে ছোট হয়, দ্যাট মিনস এটাকে আমরা বলি বিভাজন বিক্রিয়া। আর এটা কি, এটা হচ্ছে ফিউশন, মানে হচ্ছে বড় হচ্ছে, দ্যাট মিনস সংযোজন হচ্ছে, অর্থাৎ একত্রিত হয়ে নতুন একটা তৈরি করতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সংযোজন বা ফিউশন বিক্রিয়া, যেটাকে আমরা বলি হচ্ছে তাপ নিউক্লিয় বিক্রিয়াও বলে থাকি। আচ্ছা, তাহলে কি বলতেছি, দেখেন এই কথাটা আমি যে কথাটা বলছি এই কথাটা এখানে লেখা আছে, যে প্রক্রিয়া একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে, অর্থাৎ কি করে, যে হালকা নিউক্লিয়াস কি হবে, সংযোজিত হবে, একত্রে হয়ে কি করবে, অপেক্ষাকৃত ভারী একটা নিউক্লিয়াস গঠন করবে এবং অত্যাধিক শক্তি নির্গত হয়, তাকে এই নিউক্লিয় ফিশন বিক্রিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, ফিউশন অত্যাধিক তাপমাত্রা সংঘটিত হয় বলে এই বিক্রিয়াকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয়। কেন বলা হয়, তাহলে দেখেন তাপ নিউক্লিয় বিক্রিয়া কোনটা, তাপ নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া একই জিনিস। কারণ কি, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অত্যাধিক লেভেলে তাপমাত্রা সংঘটিত হয়ে থাকে। এই তাপমাত্রা মান প্রায় 10⁸ ডিগ্রি সেন্টিগ্রেড। মূলত সূর্যে এই প্রক্রিয়াতে হচ্ছে শক্তি উৎপন্ন হয়। দেখেন এখানে বলা হচ্ছে সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণু ফিউশন পদ্ধতিতে। এটা কিন্তু পরীক্ষাতে আসা কোশ্চেন, যে সূর্যে আসলে নিউক্লিয় যে বিক্রিয়াটা হয় সেটা কোন বিক্রিয়াটা হয়, সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে পরমাণুর ফিউশন পদ্ধতিতে। এছাড়াও ফিউশন পদ্ধতিতে হাইড্রোজেন বোমাও তৈরি করা হয়ে থাকে, অর্থাৎ ফিউশন পদ্ধতিতে হাইড্রোজেন বোমাও তৈরি করা হয়। আচ্ছা, তাহলে নিউক্লিয় ফিউশন বা বিভাজন কোনটা, তাহলে এটা কি হয়েছে, এটা হচ্ছে একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস হচ্ছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ভারী নিউক্লিয়াস থেকে বিভক্ত হয়ে কি হবে, প্রায় সমভর বিশিষ্ট দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং একাধিক নিউট্রন এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবং তাকে বলা হয় ফিশন বিক্রিয়া। এই প্রক্রিয়া হচ্ছে অ্যাটম বোমা বা পারমাণবিক যে বোমার কথা বলা হচ্ছে সে পারমাণবিক বোমা তৈরি করা হয়ে থাকে। ফিশনের মূল কথা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন। সাধারণত এই বিক্রিয়া যেসব পারমাণবিক সংখ্যা 82 বা তার অধিক, তারা ফিশন বিক্রিয়া অংশ নিতে পারে। 1934 সালে ফিশন বিক্রিয়া নিয়ে গবেষণা করেন বিজ্ঞানী ফার্মি। 1938 সালে ফিশন প্রক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী অটোহ্যাম, স্ট্রাসম্যান এবং মাইটনার। অর্থাৎ এই নামগুলো একটু মনে রাখবেন, নামগুলো পরীক্ষাতে থাকতে পারে। আচ্ছা, তারপর আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে 1945 সালে ম্যানহাটন প্রজেক্টের আওতায় নিউ মেক্সিকোর মরু এলাকায় প্রথম পারমাণবিক বিস্ফোরণ
ঘটানো হয়। এখানে প্রধান বিজ্ঞানী ছিল ওপেনহেইমার, তিনি পারমাণবিক বোমার জনক। তার মানে পারমাণবিক বোমার জনক কে? পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেনহেইমার, নামটা মনে রাখতে হবে। আচ্ছা, তার মানে পারমাণবিক ভাষা পারমাণবিক চুল্লি। পারমাণবিক চুল্লি বলতে আসলে কি বুঝি? মূলত পারমাণবিক চুল্লি হচ্ছে এক ধরনের যান্ত্রিক চুল্লি, যার মধ্যে কি করা হয়? যার মধ্যে হচ্ছে পারমাণবিক বিক্রিয়া নিউট্রনকে নিয়ন্ত্রণের মাধ্যমে, অর্থাৎ চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি উৎপন্ন করা হয়, তাকে পারমাণবিক চুল্লি বলা হয়ে থাকে। যেটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র বলেন বা হচ্ছে অন্যান্য পারমাণবিক যে বিষয়গুলো বলেন, এই বিষয়গুলোতে কিন্তু ব্যবহার করা হয়। বাংলাদেশেও কিন্তু রূপপুরে এই একই কাজ করা হচ্ছে, অর্থাৎ পারমাণবিক চুল্লি ব্যবহার করা হচ্ছে। ফিশন প্রক্রিয়া উৎপন্ন নিউট্রনের চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে শক্তিকে কাজে লাগানো হয়। আচ্ছা, এর চুল্লিতে ভারী পানি, গ্রাফাইট দণ্ড, বোরন, ক্যাডমিয়াম ইত্যাদি ব্যবহার করে চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখা হয়। চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়ে থাকে। পরীক্ষায় এরকমও কোশ্চেন আসতে পারে যে পারমাণবিক যে চুল্লির কথা আমরা বলতেছি, পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতুর ব্যবহার হয় বা তাপ পরিবাহক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? নিচের কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম ধাতুর ব্যবহার করা হয়ে থাকে। আর চুল্লিতে কি কি থাকে? আপনার চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য ভারী পানি থাকে, গ্রাফাইট দণ্ড থাকে, বোরন থাকে, ক্যাডমিয়াম থাকে। এগুলো হচ্ছে মূল উপাদান। অর্থাৎ তাহলে হচ্ছে আমরা কি বলতেছি? চুল্লিতে চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য কোনগুলো ব্যবহার করি? ভারী পানি, গ্রাফাইট দণ্ড, বোরন এবং ক্যাডমিয়াম। আর চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোনটা ব্যবহার করি? তাপ পরিবাহক হিসেবে হচ্ছে সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়ে থাকে। এবার আসেন, তাহলে নিউক্লিয় শক্তি কি? দেখেন, নিউক্লিয়াস হচ্ছে কি? মূলত নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর কেন্দ্র। অর্থাৎ পরমাণু যদি চিন্তা করেন, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিয়াস বলতেছি। তাহলে নিউক্লিয়াসকে ভেঙে ফেললে এর ভর সামান্য হ্রাস পায়। ভেঙে ফেললে কি হয়? ভর হ্রাস পাবে। এই হারানো ভর শক্তিতে রূপান্তরিত, অর্থাৎ এই যে ভরটা সে হারিয়ে ফেলতেছে বা লস করতেছে, সেই লসটাকে কি করবে? সে শক্তিতে রূপান্তর করবে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। নিউক্লিয়াস থেকে নির্গত এই শক্তিকে বলা হয় নিউক্লিয় শক্তি বলা হয়ে থাকে। পারমাণবিক বিস্ফোরণে সংঘটিত নিউক্লিয় চেইন বিক্রিয়ার সাহায্যে নিউক্লিয় শক্তি উৎপন্ন করা হয়। ওই যে চেইন বিক্রিয়া, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম করে হচ্ছে বিক্রিয়াগুলো হয়ে থাকে এবং এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে শক্তি, নিউক্লিয় শক্তি হচ্ছে উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, এবার আসেন ভূ স্থির উপগ্রহ। উপগ্রহ তো আমরা সবাই জানি, কিন্তু ভূ স্থির উপগ্রহ বলতে আসলে আমরা কি বুঝি? খেয়াল করে দেখেন, ভূ স্থির উপগ্রহ বলতে প্রথমত যে জিনিসটা স্থির, আরেকটা হচ্ছে ভূ। ভূ মানে হচ্ছে এখানে আমরা বলতেছি হচ্ছে ভূমির কথা বলতেছি, ভূমির কথা। তাহলে আমরা এখন বলতেছি হচ্ছে ভূ স্থির উপগ্রহ। দেখেন, ভূ স্থির উপগ্রহের কথা যখন আমরা বলি, তাহলে প্রথমত যে জিনিসটা ভূয়ের কথা আসে, ভূ মানে হচ্ছে ভূমি। স্থির মানে কি? স্থির মানে হচ্ছে যেটা স্থির অবস্থানে আছে। আর উপগ্রহ তো আমরা জানি যে উপগ্রহটা হচ্ছে গ্রহকে কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে কি বলতেছি? মানুষ কর্তৃক নির্মিত, অর্থাৎ মানুষ আমাদের কর্তৃক নির্মিত যে কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠে স্থাপন করা হয়, তাকে ভূ স্থির উপগ্রহ বলা হয়ে থাকে। তাহলে ভূ স্থির উপগ্রহ কি? মানুষের দ্বারা নির্মিত, যেটা হচ্ছে কোথায় স্থাপন করা হয়? ভূমিতে স্থাপন করা হয়। আর এই যেটা হয় কৃত্রিম উপগ্রহ, যেহেতু মানুষের দ্বারা তৈরি, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ভূ স্থির উপগ্রহ। এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা পৃথিবীর কম্পন, চাপ এবং তাপ সম্পর্কিত তথ্য বিশ্লেষণ ছাড়াও ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পূর্বাভাস প্রদান করে থাকে। তাহলে কি দেখেন কাজগুলো কি কি? প্রথমত কাজ হচ্ছে পৃথিবীর কম্পন, তারপর হচ্ছে চাপ, তারপর হচ্ছে তাপ সম্পর্কিত যে তথ্যগুলো দিয়ে থাকে এবং এগুলোকে বিশ্লেষণ করে তথ্যগুলোকে। এছাড়াও কি করে? এছাড়া হচ্ছে ভূমিকম্প বা আগ্নেয়গিরি যে অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যে পূর্বাভাসটা হচ্ছে প্রদান করে থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে আপনার বিশেষ পরীক্ষার যে কোশ্চেনগুলো আসছে বিগত বছরগুলোতে, এই কোশ্চেনগুলোতে হচ্ছে আমরা, আচ্ছা, এই কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন ওই দেখেন, পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি। তো দেখেন, এই কোশ্চেনগুলো একটু সলভ করবেন। কোশ্চেনগুলো উত্তরমালা আমাদের এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে বিগত বছরের বিভিন্ন পিএসসি বলেন বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো বলেন, সেখানে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে। তো প্রশ্নগুলো সলভ করতে হবে। আর উত্তরমালা এখানে আমাদের দেওয়া আছে, উত্তরমালাগুলো দেখে নেবেন সলভ করে। এরপর কিছু আমরা হোম প্র্যাকটিস দিয়েছি, যেগুলো হচ্ছে আপনারা বাসাতে করবেন। এখন চিন্তা করতে পারেন যে ভাই তাহলে হচ্ছে অ্যান্সার কোথায় পাবো? অ্যান্সারও ভাই কিন্তু নিচে দেওয়া আছে, খেয়াল করে দেখেন, অ্যান্সারও দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই কোশ্চেনগুলোর পরবর্তীতে শেষে, অর্থাৎ দেখেন এখানে প্রচুর প্রশ্ন আমাদের এখানে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের কিন্তু অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে মূলত যে বিষয়গুলো জানলাম, যে আলো নিয়ে কিছু কথাবার্তা, একই সাথে আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু বেসিক কিছু ধারণা নিলাম, যে জায়গা থেকে হচ্ছে বিসিএস বা অন্যান্য পিএসসির পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে বা কোশ্চেন আসতে দেখা যায়। তো আজকে মূলত এই পর্যন্তই আজকের ক্লাস।
ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো বিজ্ঞান ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।